Bismillah Rahman Rahim. This is lecture 6, and today we will discuss about measures of dispersion, especially skewness and kurtosis. In the last class, we have also discussed coefficient of variation, skewness, and some uh, idea on kurtosis. তো আমরা আজকে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে এগুলি আমরা গত ক্লাসে পড়েছি, তবে তোমাদের কাছ থেকে যে কিছু পাওয়ার কথা ছিল মেবি আমি পাইনি। কি কিছু দিয়েছিলাম? একজন একটু যদি রেসপন্স করো, আমি কি কিছু দিয়েছিলাম তোমাদেরকে একটু যদি বলতে। হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, এই তোমরা কি কেউই কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন দুইজন না শোনা মানে হলো ট্রাবল কারো হতে পারে, আর সবাই না শোনা মানে আমার ট্রাবল হবে। আচ্ছা, তো আমি এই আলোচনাগুলি করে কার্টোসিসের আলোচনা, দেন তোমার স্কিউনেসের আলোচনা করে আমরা একটি অঙ্ক করেছিলাম, আর না কোনো কাজ মনে হয় দেইনি। আচ্ছা, তবে যতটুকু করে দিয়েছি সেটাও যদি তোমরা করে, নিশ্চয়ই করেছো, হয়তোবা ভুলে জমা দাওনি। জমা দিলে জিনিসটা বোঝা যেত যে না তুমি এই কাজটা করেছো। তো আশা করি আজকে পরে গিয়ে তোমরা কাজগুলি আরো ভালোভাবে করবে। আচ্ছা, আমি শুরুতে স্কিউনেস কার্টোসিস নিয়ে আবার একটু আলোচনা করি, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। আজকে মূলত একটি অঙ্ক, আর অঙ্কটা সামান্য বড়, ঠিক আছে? একটা অঙ্ক আসলে যদি এটাই তোমাকে দেওয়া হয় করতে, তোমার কিন্তু দেখে দেখে করতেও হিউজ টাইম লাগবে, অনেকগুলা প্যারামিটার আছে। তো ঠিক আছে, skewness measures the degree of asymmetry exhibited by the data, অর্থাৎ skewness refers the lack of symmetry. skewness যদি 0 হয় তাহলে এটা এই গ্রাফটা হয়ে যাবে সিমেট্রিক অ্যাবাউট দ্য মেন। এই ছিল ডেফিনিশন অফ স্কিউনেস। এটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এখানে তিন ভাবে আমি ডেফিনিশনটাকে ডিফাইন করার চেষ্টা করেছি। দ্যাট মিন্স অ্যাসিমেট্রি এক্সিবিশন, ডাটাগুলোর অ্যাসিমেট্রি এক্সিবিশন হবে, আর অন্য ভাষায় বললে ল্যাক অফ সিমেট্রি। আর হলো যদি স্কিউনেস 0 হয়, উই ক্যান সে দ্য গ্রাফ ইজ সিমেট্রিক অ্যাবাউট মেন। এই ছিল আমাদের স্কিউনেসের ডেফিনিশন। আমরা পরবর্তীতে স্কিউনেসের তিন প্রকারের স্কিউনেস নিয়ে আলোচনা করেছিলাম। যদি মিন মোডের চেয়ে বড় হয় স্কিউনেসটা হবে পজিটিভ, পজিটিভ স্কিউড। আর যদি মিন মোডের চেয়ে ছোট হয়, মোড বড় হয়, তাহলে হবে নেগেটিভ স্কিউড। মিন এবং মোড সমান হলে জিরো স্কিউড। তো এই প্রথম ফিগারে আমি দেখিয়েছিলাম জিরো স্কিউডের অ্যানালাইসিসটুকু, বিকজ মিন এবং মিডিয়ান এখানে সমান, ঠিক আছে? অর্থাৎ মিনের সাপেক্ষে এই গ্রাফটা সিমেট্রিক। আবার এখানে আলোচনা করেছিলাম পজিটিভ স্কিউড। পজিটিভ স্কিউড কখন হবে? যখন মিন মোডের চেয়ে বড় হবে। মিন ভ্যালুটা মোডের চেয়ে যখন বড় হবে তখন হবে পজিটিভ স্কিউড। তোমরা যদি দেখো, আমি যে লাইটটা ধরেছি রেড কালারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এই রেড কালার ইন্ডিকেটস দা মিন। মিন ভ্যালুটা আসে নিচ থেকে, নিচ থেকে। সো নিচের যে মানটুকু আমি রেড কালারটা পরিবর্তন করে যদি এই জায়গায় নিয়ে আসি, তার ভ্যালুটা হবে এই জায়গায়। তাহলে আমরা বুঝতে পারতেছি ডানের ভ্যালুটা বড়, বামের ভ্যালুটা ছোট। তার মানে মিন বড়, মোড ছোট। তাই এখানে ডেফিনিশনে বলা হচ্ছে মিন যদি মোডের চেয়ে বড় হয় স্কিউডটা পজিটিভ।
আর যদি উল্টাটা হয় নেগেটিভ, যেমন এখানে পাশের চিত্রে আমরা দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এই আলোচনাগুলি আমরা কিন্তু গত ক্লাসও একবার করেছিলাম। আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা জিনিসগুলি আরো ক্লিয়ার করতে পারবে। আমি আজকে মেজার্স অফ স্কিউনেস নিয়ে আরো বিস্তারিত দেখাবো তোমাদেরকে। তারপরে আসো কার্টোসিস। আর কার্টোসিস বলতে বোঝায় যে একটি হিস্টোগ্রামের কি পরিমাণ উচ্চতা আছে, অর্থাৎ পাহাড়ের কি পরিমাণ উঁচু পাহাড়, এটা কি খুবই উঁচু পাহাড় না খুবই নিচু পাহাড় না মাঝারি মানের পাহাড়, অর্থাৎ পিকনেস অফ দি হিস্টোগ্রাম মেজার্স দ্য কার্টোসিস। কার্টোসিস মেজার্স হাউ পিকড দ্য হিস্টোগ্রাম ইজ। একটি হিস্টোগ্রাম কিভাবে উচ্চতা ধারণ করে, কোন সিস্টেমে উচ্চতা রেফার করে, সেটাই নির্ধারণ করা হয় কার্টোসিস দিয়ে। আর আরেক কথায় বললে কার্টোসিস ক্যারেক্টারাইজ দ্য রিলেটিভ পিকনেস or flatness of a distribution compared to the normal distribution. তো আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম, যাকে বেল শেপ ডিস্ট্রিবিউশন বলা হয়। কিছুক্ষণ আগে আমি বাম দিকের একটা গ্রাফ দেখিয়েছিলাম, সিমেট্রিক গ্রাফ। এই আমরা যদি আগের পৃষ্ঠায় আসি, এই গ্রাফটা যে ডিস্ট্রিবিউশন, বাম দিকের যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক গ্রাফটাকে বলা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে আমরা শিখলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ কেমন হয়। ভবিষ্যতে নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফের ভ্যালুগুলি আমরা মনে রাখবো। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনকে বেল শেপ ডিস্ট্রিবিউশন বলা হয়। এখন এই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কি পরিমাণ ভেরি করে গ্রাফের প্যাটার্ন, সেটা কার্টোসিস দ্বারা ডিজাইন করা হয়। আর পরবর্তীতে আমরা এখানে ডেফিনিশনে দেখিয়েছি যে যদি কার্টোসিস ভ্যালুটা শূন্যের চেয়ে ছোট হয় তাহলে হবে প্লাটিকার্টিক, শূন্যের চেয়ে বড় হলে হবে লেপ্টোকার্টিক, আর শূন্যের সমান হলে হবে মেসোকার্টিক। আমাদের একটা অঙ্ক আছে, অঙ্কটাতে আমাদের বের করতে হবে গ্রাফটার প্যাটার্ন কি, এটা কি লেপ্টোকার্টিক, মেসোকার্টিক না প্লাটিকার্টিক, এই তিনটা জিনিস। তখন আমরা কিন্তু কার্টোসিস ভ্যালুটা বের করব। ঠিক আছে, কার্টোসিস ভ্যালু বের করার একটা নির্দিষ্ট স্কেল আছে, তাহলে সেই স্কেল অনুযায়ী আমরা কমেন্টস করব। ওইটাকে বিটা 2 দ্বারা ডিফাইন করা হয়। পরবর্তী স্লাইডে আসবে। যদি বিটা 2 শূন্যের চেয়ে ছোট হয় আমরা বলবো প্লাটিকার্টিক, আর যদি শূন্যের চেয়ে বড় হয় লেপ্টোকার্টিক, আর যদি শূন্যের সমান হয় মেসোকার্টিক। এই জন্য এই কন্ডিশনস গুলি আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। এখন আমি গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন আছে, বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা লেপ্টোকার্টিক, মেসোকার্টিক, প্লাটিকার্টিকের কথা বলেছি, তার ডায়াগ্রামস গুলি কি শেপের হবে তা আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি। সো দেখা যাচ্ছে যে লেপ্টোকার্টিক যে গ্রাফটা সেটা হলো হাই এবং থিন হবে, উচ্চতাটা অনেক উঁচু হবে এবং গ্রাফের প্যাটার্নটা পাতলা কিসিমের হবে। আর মেসোকার্টিক হলে নর্মাল ইন শেপ, যাকে আমরা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন বলেছিলাম এবং নর্মাল ডিস্ট্রিবিউশন বলেছিলাম। আর প্লাটিকার্টিক হলে ফ্ল্যাট এবং স্প্রেড আউট, অনেকটা বিস্তীর্ণ এলাকা নিয়ে হবে এবং এর উচ্চতাটা কম হবে। আমরা সচরাচর বুঝতে পারতেছি যে লেপ্টোকার্টিক হলে উচ্চতাটা বেশি হয় এবং এটা পাতলা হয়, আর মেসোকার্টিক হলে এটা নর্মাল শেপ হয়, উচ্চতাটা মাঝারি মানের থাকে, আর প্লাটিকার্টিক হলে ফ্ল্যাট এবং স্প্রেড আউট হবে। এই তিনটা আইটেম আমরা মনে রাখবো। দেন মেজার্স অফ কার্টোসিস। কার্টোসিস মেজারমেন্টের যে ফর্মুলা, সেই ফর্মুলা হলো মোমেন্ট বেজ মেজার অফ কার্টোসিসকে বিটা 2 দ্বারা ডিফাইন করা হয়। আমরা
বিটা টু কিভাবে ক্যালকুলেট করে সেটা পরে দেখাচ্ছি। আর বিটা টু সমান μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। হোয়াট ইজ μ4? এটা হলো ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট বলা হয়, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট μ4। আর μ2 কে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বলা হয়। μ1 μ2 μ4 এই আলোচনাটা আমরা কিছুক্ষণ পরে করব। আবার আরেকটা ডিসকাশন হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিসকে গামা 2 দ্বারা ডিফাইন করা হয়। আর গামা 2 এর ডেফিনিশন হলো বিটা 2 মাইনাস 3। এই ছোট ছোট আইটেমস গুলি আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আরো কিছু জিনিস আছে এই গ্রাফের মধ্যে। যদি বিটা 2 গ্রেটার দেন 3 হয়, বিটা 2 যদি 3 এর চেয়ে বড় হয়, তাহলে গ্রাফটি হবে লেপ্টোকার্টিক। আর 3 এর চেয়ে ছোট হলে গ্রাফটি হবে প্লাটিকার্টিক। আর যদি বিটা 2 দ্যাট মিন্স কার্টোসিস ভ্যালুটা 3 এর সমান হয়, এটা হবে মেসোকার্টিক। এই হলো কার্টোসিস বিটা 2 এর সাপেক্ষে লেপ্টোকার্টিক, প্লাটিকার্টিক এবং মেসিকার্টিকের ডেফিনিশন। আসলে এর সাথে দেখো একটা কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস গামা 2 এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা যদি আমরা এইভাবে চিন্তা করি, 3 স্কেলটাকে চেঞ্জ করে বিটা 2 মাইনাস 3 ধরা হয়েছে, তাহলে বিটা 2 এর মান মনে করো 4। তাহলে 4 যদি হয়, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 1 হলে গামা 2 এর মান 1, মানে শূন্যের চেয়ে বড়। শূন্যের চেয়ে বড় হলে লেপ্টোকার্টিক, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম শূন্যের চেয়ে বড় হলে লেপ্টোকার্টিক। অনুরূপভাবে শূন্যের চেয়ে ছোট হলে প্লাটিকার্টিক। এখানে ওই বিটা 2 এই অংশটুকুকে আগের ডেফিনিশনের সাথে তুলনা করলে শূন্যের চেয়ে ছোট হয়ে যাবে। আর এই জায়গায় যদি আমরা বিটা 2 গামা 2 এর মানটা বসাই, তাহলে মেসোকার্টিক হবে। এক কথায় গামা 2 ভ্যালুটা এইটা ডিপেন্ড করতেছে, হয় শূন্য হবে, না হয় শূন্যের চেয়ে বড় হবে, না হয় শূন্যের চেয়ে ছোট হবে। দ্যাট মিন্স কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস যদি পজিটিভ হয় তাহলে হবে লেপ্টোকার্টিক। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস যদি নেগেটিভ হয় তাহলে প্লাটিকার্টিক। আর যদি কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস শূন্য হয় তাহলে হবে মেসোকার্টিক। এই হলো মোটামুটি আমাদের ডিসকাশন। আমরা যদি একটু আগের স্লাইডে আসি, এই আগের স্লাইডে কিন্তু বলেছিলাম যে কার্টোসিস শূন্যের চেয়ে বড়, অর্থাৎ শূন্য, কার্টোসিস লেস দেন 0 হলে প্লাটিকার্টিক, আর লেপ্টোকার্টিক হলো শূন্যের চেয়ে বড় হলে। আর এই যে কার্টোসিসটা হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস গামা 2 দ্বারা ডিফাইন করা হয়েছে এই জায়গায়। তো আমরা মোটামুটি এই পৃষ্ঠার স্কেলটা মনে রাখলেই আমাদের রিকমেন্ডেশনটা ক্লিয়ার করতে পারবো। এবার আসো মোমেন্টস অফ ডিস্ট্রিবিউশন। আমরা যে ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতেছি, এখানে 4 প্রকারের মোমেন্ট আছে। ফার্স্ট মোমেন্টকে মেজার করা হয় মিন দ্বারা বা সেন্ট্রাল ভ্যালু। সেকেন্ড মোমেন্ট মেজার্স বাই, এটাকে ভেরিয়েন্স দ্বারা আইডেন্টিফাই করা হয়, সেকেন্ড মোমেন্ট ভেরিয়েন্স দ্বারা আইডেন্টিফাই করা হয়। থার্ড মোমেন্টকে স্কিউনেস দ্বারা আইডেন্টিফাই করা হয় এবং ফোর্থ মোমেন্টকে কার্টোসিস দ্বারা আইডেন্টিফাই করা হয়। তাহলে মোমেন্টের সাথে আমাদের যে এতদিন যে পড়ালেখা করেছি মিন, ভেরিয়েন্স, এদের একটি কানেক্টিভিটি আছে। তারপরে স্কিউনেস, কার্টোসিস, এই 4টা আইটেম 4টা মোমেন্টের সাথে রিলেটিভ। তো আমরা মোমেন্টস বের করব। মোমেন্টস বের করার পরে আমরা মিন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস এই আইটেমস গুলি আমরা পাবো। এখন সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা, এটাও গত লেকচারে ছিল। ফার্স্ট মোমেন্ট, এটা ফার্স্ট র মোমেন্ট বলা হয়। ফার্স্ট র মোমেন্টকে μ1 ড্যাশ দ্বারা ডিফাইন করা হয়, আর এটা হলো মিন। সেকেন্ড র মোমেন্টকে
ভ্যারিয়েন্স দ্বারা ডিফাইন করা হয়। এই হলো সেকেন্ড র মোমেন্ট। থার্ড র মোমেন্ট হলো স্কিউনেস এবং ফোর্থ রো মোমেন্ট কার্টোসিস। এই ডেফিনিশনসগুলি আমি জেনারেল রো মোমেন্টের ফর্মুলা সহ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এই ছিল এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন ছিল। আমরা এখন এই র মোমেন্টস থেকে কিভাবে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, এই সেন্ট্রাল মোমেন্টসগুলি ক্যালকুলেট করা হয় তা আমরা দেখব। এখানে মিউ ওয়ান এবং মিউ ওয়ান ড্যাশ দুইটা দুই রকম। একটাকে বলা হচ্ছে র মোমেন্ট, আর একটি বলা হচ্ছে ফার্স্ট মোমেন্ট। দ্যাট মিনস মিউ ওয়ান, সেখানে র আর থাকবে না। তো ফার্স্ট মোমেন্ট বের করার যে ফর্মুলাটা, দ্যাট ইজ সেন্ট্রাল মোমেন্টও বলা হয়। সেন্ট্রাল মোমেন্ট বের করার ফর্মুলাটা হলো মিউ ওয়ান ড্যাশ থেকেই সেটা ক্যালকুলেশন করা হবে। আমি এখানে কিভাবে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট বের করে ক্যালকুলেশনগুলি ফার্স্ট র মোমেন্ট থেকে বের করে আনা হয়েছে এবং মোটামুটি লাইন বাই লাইন এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই অংশটুকু প্রথম নিয়েছি ফার্স্ট র মোমেন্ট। ফার্স্ট র মোমেন্টকে এই সামেশনটুকু ভাঙ্গা হয়েছে, ভেঙ্গে এন দ্বারা ভাগ করে এই দুইটা আইটেম নেওয়া হয়েছে। তারপরে এই সামেশন অফ xi বাই n এটাকে মিন দ্বারা ডিফাইন করা হয়, যা আমরা আগে শিখেছি। আর দ্বিতীয় অংশটুকু nn কাটা গিয়ে থাকে a। এই হলো ফার্স্ট র মোমেন্টের ক্যালকুলেশন। আবার সেকেন্ড র মোমেন্টের ক্যালকুলেশন একইভাবে, এটা সেকেন্ড র মোমেন্ট, এটা থার্ড র মোমেন্ট, কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এটা ফোর্থ র মোমেন্ট। এখন ফার্স্ট র মোমেন্ট সেন্ট্রাল মোমেন্টের যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী আমরা যে এক্স বার পেয়েছি, এক্স বার মাইনাস এ, ফার্স্ট রো মোমেন্টের ক্ষেত্রে এসিউম মিন এবং অ্যাকচুয়াল মিন সমান ধরা হয়। আমি কথাটা আবারও দেখাচ্ছি। ফার্স্ট রো মোমেন্টের ক্ষেত্রে এই যে এ ধরা হয়েছে, এ হলো এসিউম মিন, অনুমিত গড়, আর এক্স বার হলো অ্যাকচুয়াল মিন। এখন ফার্স্ট রো মোমেন্টের ক্ষেত্রে অনুমিত গড় এবং অ্যাকচুয়াল গড় একই ধরা হয়। একই যদি হয় তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে এই মানটা শূন্য হয়ে যাবে। এ যখন এক্স বার হবে তখন মানটা শূন্য হয়ে যাবে, যা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের মান অলওয়েজ জিরো। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ইজ অলওয়েজ জিরো। অনুরূপভাবে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট আমরা বের করব, পরের স্লাইডে বের করেছি। মূলত তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট কিভাবে জিরো হয়? এই কিভাবটা আমরা একটু ব্যাখ্যা করে দেখিয়েছি, ঠিক আছে? তবে তোমাদের যারা ইন্টারেস্টেড আছো দেখতে পারো, আর সচরাচর ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট জিরো সেটা মনে রাখলেই চলবে। এবার আসো সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট কিভাবে বের করা হয়। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের ডেফিনিশন হলো এই, এখানে ভাঙ্গা হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করা হয়েছে, তারপরে সামেশন করা হয়েছে, অনেকটুকু ক্যালকুলেশন করে করে এই সিস্টেমটাকে দুই ভাগে ভাঙ্গা হয়েছে। দুই ভাগে ভাঙ্গার পরে অর্থাৎ সেকেন্ড সেন্ট্রাল রো মোমেন্ট এবং ফার্স্ট রো মোমেন্টের সাথে একটা কানেক্টিভিটি দেখানো হয়েছে। এই এই অংশটুকু হলো সেকেন্ড রো মোমেন্ট, এই ভ্যালুটা, ঠিক আছে? আর এটাকেও ভাঙ্গা হয়েছে, ভেঙ্গে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা পেয়েছি সেকেন্ড র মোমেন্ট মাইনাস ফার্স্ট র মোমেন্টের বর্গ। এই যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে বের করা হয়েছে। আমাদের জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হবে যে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ ইকুয়ালস টু সেকেন্ড রো মোমেন্ট মাইনাস ফার্স্ট রো মোমেন্ট এর স্কয়ার। অনুরূপভাবে আরো দুটি যে মোমেন্ট আছে, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট, এগুলিও কিন্তু ক্যালকুলেশন করে আসে। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা শুধুমাত্র লাস্ট লাইনটুকু যদি মনে রাখতে পারি তাহলে আমরা প্রবলেমসগুলি খুব সহজেই সলভ করতে পারবো। অনুরূপভাবে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট আমি এখানে জাস্ট দেখানোর জন্য দেখিয়েছি
কিন্তু তোমরা ইন্টারেস্টেড হলে করতে পারো। বেসিক্যালি এগুলি পরীক্ষায় আসবে না যে সেন্ট্রাল মোমেন্টগুলি বের করো। জানার জন্য তোমরা যদি আগ্রহী হও তাহলে এই সেন্ট্রাল মোমেন্টসগুলি তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে ঠিক আছে কিনা। ঠিক আছে, এই হলো আমাদের চারটা মোমেন্টের সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা। সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলাগুলি ব্যবহার করে আমরা আহ, আমাদের যে প্যারামিটারস গুলি আছে, স্কিউনেস প্যারামিটার, কার্টুসিস প্যারামিটার, সেই প্যারামিটারস ভ্যালুগুলি আমরা পর্যায়ক্রমে বের করব। আচ্ছা, এবার আসো, একটা অঙ্ক নিয়েছি এখানে। এই অঙ্কটার কিছু অংশ আমি বের করেছি আর কিছু অংশ বের করিনি, তোমাদের এই বোর্ডে করাবো এই জন্য রেখে দিয়েছি। আচ্ছা, প্রবলেমটা দেখো, ক্যালকুলেট ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস। এতক্ষণ আমরা সেন্ট্রাল মোমেন্টস নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট, প্রত্যেকটা সেন্ট্রাল মোমেন্ট বের করতে হলে আমাদের র মোমেন্টস গুলি কাজে লাগবে। এখন এই ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস বের করার আগে আমাদের চারটা র মোমেন্টস বের করে নিতে হবে। যদি আমরা চারটা র মোমেন্টস বের করতে পারি, তারপরে আমরা এই ফর্মুলাতে বসিয়ে যে মিও 4, মিও 3, মিও 2, মিও 1, মিও 1 সচরাচর 0, এই ফর্মুলাগুলিতে বসিয়ে আমরা আমাদের ক্যালকুলেশনটা করতে পারবো। সো চারটা মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট বের করতে হলে আমাদের র মোমেন্টস গুলি জানা থাকতে হবে। আচ্ছা, প্রশ্নটার দ্বিতীয় অংশে কি বলেছে দেখো। দ্বিতীয় অংশে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস ফর দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন এন্ড কমেন্টস অন দ্য রেজাল্ট। কার্টোসিস, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করতে বলেছে। তো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস ডিফাইন করা হয় কি দিয়ে? এই যে দেখো, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস এটা হলো গামা 2 দিয়ে ডিফাইন করা হয়। আর গামা 2 মানে কি? গামা 2 হলো বিটা 2 মাইনাস 3। খেয়াল করেছ? আচ্ছা, Yes, sir. জি, এখন বিটা 2 কি? বিটা 2 হলো ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট এবং সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের বর্গ, এই দুইটার ভাগফলকে বিটা 2 দ্বারা ডিফাইন করা হয়। তার মানে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করতে হলে আমাদের ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে। একটির সাথে আরেকটির কানেক্টিভিটি আছে। তো ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে একটার সাথে আরেকটার কানেকশন কিভাবে আছে অঙ্কের মাধ্যমে দেখি। এবার আসো, হ্যাঁ, আমি প্রথমে অঙ্কটা একটু ওভারভিউ করতেছি। আমাদের যেহেতু চারটা সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে, সো চারটি সেন্ট্রাল মোমেন্টের জন্য, সরি, র মোমেন্ট বের করতে হবে আগে। চারটি সেন্ট্রাল মোমেন্টের করেসপন্ডিং র মোমেন্টস গুলি বের করতে হবে। এখন র মোমেন্টস এর জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলি কিন্তু আমরা জানি। র মোমেন্টস এর ফর্মুলা হলো এই যে মিউ 1 ড্যাশ, মিউ 1 ড্যাশ সামেশন অফ এফ ডি প্রাইম বাই এন ইন্টু আই। এখানে আমরা কিন্তু এই ডেফিনিশনটা উপরে দেইনি। তোমরা যদি প্রশ্ন করো স্যার র মোমেন্টের এই ডেফিনিশনটা আপনি দেননি, কিন্তু সেখানে এই যে দেখো, র মোমেন্টের ডেফিনিশন দিয়েছিলাম এমন, কিন্তু এটা হলো ডাইরেক্ট ফর্মুলা। আর ডাইরেক্ট ফর্মুলা থেকে আমরা যখন সাবস্টিটিউট করব তখন সেটা হয়ে যাবে সংক্ষিপ্ত ফর্মুলা। ঠিক আছে, এবং সংক্ষিপ্ত ফর্মুলায় আমরা যদি বোর্ডে একটু দেখাই,
আমরা ডি প্রাইম সমান এক্স মাইনাস এক্স বার বাই ক্লাস ইন্টারভেল ধরেছিলাম, ঠিক আছে, এর আগের ক্যালকুলেশনে। তো এখানে কিন্তু ঠিক একইভাবে এখানে মূলত ডি প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স বার ধরা হয়েছে। তাহলে ওই ক্লাস ইন্টারভেল প্রত্যেকটার মধ্যেই অবশিষ্ট রয়ে যায়, অর্থাৎ এখানে একটি করে সি ক্লাস ইন্টারভেল এই পাশে এসে যাচ্ছে। এই কারণে আমাদের ফর্মুলাটা যদি আমরা একটু দেখি যে ফর্মুলাটা কেন এমন হলো, আগের ফর্মুলার সাথে কেন মিল নাই। মিল নাই হলো এই এক্স মাইনাস এক্স বার কে সি ডি প্রাইম দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই ফোর্থ মোমেন্টের অংশটুকু, এই যে দেখো ডি প্রাইম ইন্টু আই, আইটা এসেছে এখান থেকে, আই বলতে এখানে ক্লাস ইন্টারভেল, আমাদের যে সি ক্লাস ইন্টারভেল, আমরা স্লাইডেও দেখাচ্ছি ক্লাস ইন্টারভেল, আর এফ হলো ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি বেসড হতে পারে, অর্থাৎ ডি প্রাইম ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, আর এই আইটা এখানে এসেছে। এই কারণে সেকেন্ড সেন্ট্রাল র মোমেন্টে আই স্কোয়ার এসেছে, আর এখানে ড্যাশটা পড়েনি। থার্ড সেন্ট্রাল মোমেন্টে একইভাবে আই কিউব এসেছে, ফোর্থ সেন্ট্রাল মোমেন্টে আই টু দা পাওয়ার 4 এসেছে। অর্থাৎ প্রত্যেক জায়গায় যেহেতু বর্গ ঘন করলে এই টার্মস গুলি আসবে। এইভাবে আমাদের যেহেতু এফ ডি প্রাইম, এফ ডি ড্যাশ ডি ড্যাশ স্কোয়ার, তারপরে এফ ডি ড্যাশ কিউব, এফ ডি ড্যাশ টু দা পাওয়ার 4, এই আইটেমস গুলি লাগবে। তাই আমরা কিন্তু এর উপরে ভিত্তি করে, অর্থাৎ র ডেটার উপরে ভিত্তি করে আমরা একটা টেবিল করেছি। দেখো, অর্থাৎ এখানে ডি প্রাইম বলতে এক্স মাইনাস এ বাই সি, সি হলো ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল থেকে তোমার এক্স বলতে বলা হয় এই ইগুলি, তোমার মিড ভ্যালুগুলি হলো এক্স, আর এ হলো অ্যাসিউমিং ভ্যালু। আমরা আগের অঙ্কে বলেছিলাম যদি আমাদের ক্লাস ইন্টারভেল বিজোড় সংখ্যক থাকে, দেখো এখনই কয়টি ক্লাস ইন্টারভেল দেওয়া, 1 2 3 4 5 6 7 8, 8টায় ক্লাস ইন্টারভেল দেওয়া আছে। জোড় সংখ্যক, যদি জোড় সংখ্যক ক্লাস ইন্টারভেল হয়, মিডলের যে কোনো একটাকে আমরা অ্যাসিউম মিন ধরে নিব। মনে আছে তোমাদের? যখন জোড় সংখ্যক থাকবে আর বিজোড় সংখ্যক থাকলে মিডল ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ মিডল ক্লাসটা পাওয়া যায়, আর জোড় সংখ্যক থাকলে কিন্তু মিডল ক্লাসটা পাওয়া যায় না। এটা 17.5 হতে পারতো, আর 22.5, যে কোনোটা নিলেই আমাদের অঙ্ক হবে। সো এর সাথে ম্যাচিং করে আমরা এই ডাটা সেটটা তৈরি করেছি, এটা সংক্ষিপ্ত ভার্সন। আমরা যদি চিন্তা করি যে না, সংক্ষিপ্তভাবে করব না, ডাইরেক্ট যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় আমরা করব, তাও হবে। তা আমি এই অঙ্কটাই ডাইরেক্ট করার চেষ্টা করব কিছুক্ষণ পরে, যে কিভাবে আমরা ডাইরেক্ট করলে হয়, ফর্মুলা দিয়ে করলে হয়, সেটা আমরা দেখাবো। ডাইরেক্ট যে আমরা, এই দেখো এখানে যে ফার্স্ট র মোমেন্ট যে ফর্মুলাটা পেয়েছিলাম ডাইরেক্ট, এই ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করে কিন্তু আমরা বের করতে পারবো। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি একটা প্র্যাকটিক্যালি করে দেওয়া হয়েছে সাবস্টিটিউট মেথডে, আর আমি তোমাদেরকে ডাইরেক্ট পদ্ধতিতে এই অঙ্কটা করে দেখাবো। হ্যাঁ, আমি বোর্ডটাকে বড় করতেছি, একটু ফর্মুলাগুলি লিখে নিই। আমাদের ফার্স্ট র মোমেন্টের ফর্মুলা হলো সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, আর বাকিগুলি তো এমনই হবে। আমরা একটা লিখলাম, বাকিগুলি এর মধ্যে হবে। এটা করে আমরা ডাইরেক্ট ফর্মুলা করে কিভাবে করা যায় তা দেখব। বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। আচ্ছা,
আমাদের যে প্রশ্নটা তোমাদের কাছে তো আছে, এই প্রশ্নটা থেকে আমরা ডাইরেক্ট পদ্ধতিতে অঙ্কটা করার চেষ্টা করি, ঠিক আছে? সো তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে যে দুই পদ্ধতিতে আমরা প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, তাহলে দেখো, আমি যদি চার্ট করি ভেরিয়েবলস গুলি, ডাইরেক্ট পদ্ধতিতে করব। আমাদের দেওয়া আছে ভেরিয়েবলস, আর ভেরিয়েবলস গুলি হলো 0 থেকে তোমাদের কাছে মনে হয় অঙ্কটা আছে, রাইট? দেখো, 0 থেকে 5 ফার্স্ট ক্লাস ইন্টারভেল, 0 থেকে 5, তারপরে হলো 5 টু 10, 5 টু 10, তারপরে আছে 10 টু 15, 10 টু 15, 15 টু 20, দেন 20 টু 25, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, আর ফাইনালি আছে 35 থেকে 40। ওকে, আমরা টেবিলটা করে নিলাম এবং আমাদের ফ্রিকোয়েন্সি গুলি দেয়া আছে কি কি দেখো। প্রথম ফ্রিকোয়েন্সিটা দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল 2, দ্বিতীয় ফ্রিকোয়েন্সি ছিল 5, তৃতীয়টা 7, তারপরেরটা হলো 13, তারপরে হলো 21, তারপরে 16, তারপরে 8, ফাইনালি 3। এই হলো ফ্রিকোয়েন্সি। এখন আমাদের বের করতে হবে এক্স ভ্যালু। এক্স ভ্যালুগুলি হবে ভেরিয়েবলস এর মিড ভ্যালু। তাহলে 0 এবং 5 যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে এটা হবে 2.5, আর এটা হবে 7.5, এটা 12.5, এটা 17.5, 22.5, 27.5, এটা 32.5, এটা হবে 37.5। আমরা এখন এই এসিউম মিন বের করতে হলে আমাদের কিন্তু একটা অনুমিত গড় বের করে নিতে হয়, যা আমরা আগে ইয়েতে দেখালাম। এখন আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা বের করে নেই। এন এর মান কত, এই সবটুকু যোগ করতে হবে। যোগ করে কত পাওয়া যায় তোমরা যদি একটু দেখো, আমরা পেলাম এটা 75, যোগ করে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি পেলাম 75। এখন এক্স বারের একটি ফর্মুলা আমরা আগের ক্লাসে শিখেছি, সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে আমরা যদি এফ এক্স বের করি, এ দুটি করে গুণ করতে হবে। আমরা ডাইরেক্ট মেথডে এখন দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো, 2 দ্বারা গুণ করলে এটা হয় 5, আর 7.2, 7.5 ইন্টু 5, এটা আসতেছে 37.5, 7 ইন্টু 12.5, 87.5, 13 ইন্টু 17.5, এটা আসতেছে 227.5, 21 ইন্টু 22.5,
এটা আসতেছে 472.5, 16 ইন্টু 27.5, এটা আসতেছে 440, 8 ইন্টু 32.5, এটা আসতেছে 260, আর এই শেষেরটা 3 ইন্টু 37.5, এটা আসতেছে 112.5। এর সাথে 260 যোগ করব, তারপরে যোগ করব 440, তারপরে 472.5, 227.5, তারপরে 87.5, তারপরে 37.5, ফাইনালি যোগ করতে হবে 5। তোমরা কি যোগ করে দেখেছো? ডিয়ার স্টুডেন্ট, এনিবডি, ইউ ক্যান শেয়ার উইথ মাই রেজাল্ট। আমরা পেয়েছি 1642.5। তার মানে এখন আমরা এই মানটা যদি বসাই, নিচে 75, উপরে 1642.5 ভাগ হলো 75, তাহলে আমরা পেয়ে গেলাম 21.9। এই হলো এক্স বার। তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। একটু শব্দ করতে হবে, একটু চেষ্টাও করতে হবে, না হলেও তো বুঝতে পারবো যে না চেষ্টা করতেছো। আমি যে করেছি এটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে, কারণ তাড়াহুড়া করে করেছি। যাই হোক, আমরা কি পেলাম? এক্স বার। এখন আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে? এখন আসো, আমরা যে বেসিক ডেফিনিশন দিয়েছিলাম তোমাদের স্লাইডে দেখানো হয়েছে, আমি সেই বেসিক ফর্মুলা দেখে দেখে আমরা ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের জন্য কি লাগে, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের জন্য কি লাগে, সেই আইটেমস গুলি বের করব। এইটা করেছি কেন? এক্স বার বের করার জন্য। এখন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট হলো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, এই একটা টেবিল করতে হবে। তারপরে টেবিল হবে এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, আরেকটি টেবিল। এরপরে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার কিউব, আরেকটি টেবিল। ফাইনাল আরেকটি টেবিল করতে হবে, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল টু দা পাওয়ার 4, এই আরেকটি টেবিল। তার মানে আমরা বুঝতেছি কার সাথে কি করতে হবে, তাই না? এখন আসো কিভাবে প্রথম অপারেশনটা হয় দেখি। এক্স বলতে বোঝানো হয় এই ডাটাটা, আর এক্স বার হলো এই ডাটা, ফিক্সড, এক্স বার ফিক্সড, ঠিক আছে? আর এফ হলো এই ডাটাগুলি। আমাদের ডাটা চিনতে হবে, ডাটা না চিনলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আমি মোমেন্টস বের করার, দ্যাট মিনস র মোমেন্টস গুলি বের করার ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, আর এই অঙ্কটারই সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমাদের স্লাইডে করে দেওয়া হয়েছে। তো দুই পদ্ধতিতে আমরা এগিয়ে দেখব ঠিক আছে কিনা, বা দুইটা পদ্ধতি জানা হলো। এখন আসো এই মানটা কত হয়, তাহলে আমরা x হলো 2.5, 2.5 মাইনাস এক্স বার 21.9, ওকে, এর সাথে গুণ দিব ফ্রিকোয়েন্সি 2 দিয়ে, তাহলে আমাদের রেজাল্ট এসেছে -38.8। অনুরূপভাবে এখানে 37, সরি, আমাদের এটা হলো x 7.5, প্রথমে এটা দ্বারা গুণ হবে, সো 5 লিখে নিতে পারি, 5 ইন্টু 7.5, 7.5 মাইনাস
ওই যে 21.9, তোমাদেরও প্র্যাকটিস থাকতে হবে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আর না হয় কিন্তু তোমরা ভুলে যাবে আমার মতো। এরপরেরটা 7 ইন্টু কত, এক্স মাইনাস এক্স বার, এ হলো 7, এক্স হলো 12.5 মাইনাস 21.9, তাহলে এটা আসতেছে -65.8। তারপরে হলো 13 ইন্টু 17.5 মাইনাস 21.9, এটা আসতেছে -57.2। এরপরে 21 ইন্টু 22.5 মাইনাস 21.9, ক্যালকুলেশন করলে এই রেজাল্ট আসতেছে 12.6। তোমরা এইভাবে করতে থাকো। 16 ইন্টু 27.5 মাইনাস 21.9, এটা আসতেছে 89.6। ঠিক আছে, একইভাবে 8 ইন্টু 32.5 মাইনাস 21.9, এটা আসতেছে 84.8। ফাইনালি 3 ইন্টু 37.5 মাইনাস 21.9, এটা আসতেছে 46.8। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ডেটা আসছে নেগেটিভ, কয়েকটি ডেটা আসছে পজিটিভ। তাহলে ডেটাগুলি যোগ বিয়োগ করে দেখি কি অবস্থা হয়, কারণ এই টার্মটা আমাদের কাজে লাগবে। এই যে আমরা ফার্স্ট র মোমেন্টটা বের করব, এটা বের করতে পারলে বাকিগুলি আশা করি তোমরা এমনি এমনি পারবে, শুধু জাস্ট সময় দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়ালস টু, তাহলে এর সাথে আমরা যোগ করব 84.8 যোগ 89.6 যোগ 12.6, এই পর্যন্ত চারটা যোগের, আর এগুলি হলো বিয়োগের, তাহলে মাইনাস 57.2 মাইনাস 65.8 মাইনাস 72 মাইনাস 38.8। ক্যালকুলেশন জিরো আসে স্যার, কত আসে? আমি জিরো আসে। কি শোনো, এই টোটাল রেজাল্ট হিসাব করে আমি পেয়েছি 0। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, ফার্স্ট যে র মোমেন্ট এই ডিফাইন্ড বাই দিস, মি1.0 স্যার। তাহলে উপরের মান পেলাম 0, নিচে 75, তাহলে প্রথম রেজাল্ট আমি 0 পেয়ে গেলাম, ফার্স্ট র মোমেন্ট। একইভাবে সেকেন্ড র মোমেন্ট বের করতে হলে এই ডাটাটা করতে হবে, আশা করি তোমরা সময় দিলে এটা বের করতে পারবে। এটা করবে, এটা করবে, এইভাবে সবগুলির ক্যালকুলেশন তোমাদের করতে হবে। করার পরে কিছু মান পাবে, সেই মানগুলি দিয়ে আমাদের সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে। ঠিক আছে, এখন আমি জাস্ট একটা জিনিস দেখালাম যে আমাদের কিভাবে করা লাগে। তো এইভাবে আমি এখন বাকিগুলি আশা করি তোমরা করতে পারবে, এই মর্মে একটু আমি আবার স্লাইডে যাচ্ছি দেখানোর জন্য।
আমাদের যে অঙ্কটা নিয়েছিলাম সেই অঙ্কটা করেছি। দেখো এখানে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে যে ফার্স্ট র মোমেন্ট বের করা হয়েছে সেটা কিন্তু জিরো আসেনি, জিরো এর কাছাকাছি এসেছে। আমরা যেহেতু ডাইরেক্ট পদ্ধতিতে করেছি তাই আমাদের সেই রেজাল্টটা জিরো ডাইরেক্টলি এসে গেছে। এই হলো ডিফারেন্স। দুইটা পদ্ধতির ডিফারেন্স অবশ্যই থাকবে। আশা করি তোমরা ডিফারেন্সগুলি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এখানে বলেছি যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ইজ জিরো। সেন্ট্রাল মোমেন্ট যে কেন জিরো হয় তার প্রমাণও আমরা পেয়ে গেছি। কিভাবে পেয়েছি দেখো, আমরা যখন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অ্যানালাইসিস করেছি, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের অ্যানালাইসিসের সময় আমরা কি কাজটা করেছি দেখো, এই এক্স বার এবং এ দুটা কিন্তু একই নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের যে মেইন যে ফর্মুলা ছিল এক্স বার, আমরা কিন্তু এক্স বারটা সঠিকভাবে বের করে নিয়েছি। মনে পড়ে? এই যে এক্স বার 21.9 বের করে নিয়েছি। তো বের করে নিলে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ জিরোই হবে। আর যদি অনুমান করে নেওয়া হয়, এ হিসাবে নেওয়া হয়, আগে পরে নেওয়া হয়, তাহলে ফার্স্ট মোমেন্ট যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের মানটা নন জিরো হবে। তবে অনুমান করে নেই আর যাই নেই, এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে অবশিষ্ট থাকে যা ফাইনালি গিয়ে জিরো হয়ে যাবে। তো যাই হোক, এই হলো ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট জিরো। আমরা যেহেতু বের করেছি, এক্স বার আগে বের করে নিয়েছি, তাই আমরা ডাইরেক্ট জিরো পেয়েছি। আর স্লাইডে যে করে দেখিয়েছি সেই অংশে আমরাও দেখতে পেয়েছি যে ফার্স্ট র মোমেন্ট একটু জিরোর কাছাকাছি পেয়েছি, ডাইরেক্ট জিরো পাইনি। অনুরূপভাবে তোমরা কষ্ট করে সেকেন্ড র মোমেন্টটা বের করবে। সেকেন্ড র মোমেন্ট এই 64.33 এর কাছাকাছি পাবে। আমি বলছি না যে এইটাই পাবে, ডাইরেক্ট পদ্ধতিতে করলে একটু কম বেশ হবে, মনে রাখিও। আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটুকু হ্যাঁ, আমরা বলেছি যে ইফ বিটা 2 less than 3 then we get the graph whose distribution like plateaukartic. সো প্লাটিকার্টিকের মতো আমরা পাবো যদি বিটা 2 এর মান, ঠিক আছে, বিটা 2 এর মান যদি 3 এর চেয়ে ছোট হয় আর 3 এর চেয়ে বড় হলে পাবো লেপ্টোকার্টিক, এই আর 3 এর সমান হলে মেসোকার্টিক। এই কথাগুলি আমরা বলেছি এবং এই ফিগারগুলি আমাদের ড্রয়িং করে দিতে হবে যে লেপ্টোকার্টিক ফিগারটা কেমন, মেসোকার্টিক কেমন, প্লাটিকার্টিক কেমন। এই ফিগারগুলি আমাদের ফাইনালি ড্রয়িং করে দেখিয়ে দিতে হবে অঙ্কের পরে, কারণ আমাদের প্রশ্নটা দেয়া আছে রিকমেন্ড করার জন্য যে তুমি কি টাইপের গ্রাফ পেলে। এই যে দেখো বলা হচ্ছে কি ক্যালকুলেট ফার্স্ট ফোর সেন্ট্রাল মোমেন্টস। আমরা ফার্স্ট ফোর সেন্ট্রাল মোমেন্টস বের করব, তারপরে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করব ফর দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। ওকে, আর ফাইনালি বলা হচ্ছে কমেন্টস, মন্তব্য করো। তাহলে কি মন্তব্য হবে, এটা কি লেপ্টোকার্টিক না প্লাটিকার্টিক না মেসোকার্টিক? তো যাই পাবা সেটার একটা গ্রাফ এঁকে দেখিয়ে দিবা, এই হলো তোমার মন্তব্য। ওটা লিখবা এটা আমরা প্লাটিকার্টিক পেয়েছি এবং প্লাটিকার্টিকের গ্রাফটা হলো এই। এগুলি হলো স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস। আমরা এভাবেই আমাদের কাজগুলো করে থাকব। আচ্ছা, এবার আসো, আরো কিন্তু বাকি আছে ডেফিনিশন থেকে, আমি তো জাস্ট সংক্ষিপ্তভাবে একটু করে আলোচনা করে দেখিয়েছি। আর এখানে মূল থিঙ্কিংটা আমি তোমাদেরকে বলি। মূল থিঙ্কিংটা হলো কেন সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করলে ডেটাগুলি আসবে ছোট ছোট ডেটা, ঠিক আছে, ছোট ডেটা পাবো,
এই ছোট ডেটা পাবো, সেজন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করব, এটা মনে রাখিও। আমি এখানে একটু মিস্টেক করেছি, এই স্লাইডে মিস্টেকটা আলোচনা করে দিচ্ছি, পরে স্লাইডটা সংশোধন করে দিব। মিস্টেকটা হলো এই স্কেলটাতে সি যে ভ্যালুটা আছে অথবা আই, এই আইটা এখানে হবে না, আইটা হবে না। এফ এর মান কত দেখো, এফ এর মান হলো 2, খেয়াল করিও, আর মিড ভ্যালু হলো 2.5। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। ডি কত, এক্স মাইনাস এ, আমরা এ ধরেছি কত 22.5, তাহলে এ ধরেছি 22.5 মাইনাস মিড ভ্যালু 2.5 সমান আসে 20, আর এটাকে ভাগ করেছি 5 দিয়ে, আসে -4। না ঠিক আছে, হয়েছে, আমি মিস্টেক করিনি, মনে করেছিলাম যে না মিস্টেক হয়েছে। আমাদের এখানে কোনো মিস্টেক নাই। কিভাবে আমি -4 পেলাম সেটা একটু দেখিয়ে দিলাম। আমাদের মিড ভ্যালু থেকে দেখো, এই হলো এ, অর্থাৎ ফার্স্ট ভ্যালু থেকে এই এটাকে বিয়োগ করব, একটা নেগেটিভ আসবে, আর নেগেটিভ আসবে এবং তাকে ক্লাস ইন্টারভ্যাল দ্বারা ভাগ করব। আমাদের ক্লাস ইন্টারভ্যাল হলো 5, 5 দ্বারা ভাগ করলে -4 আসে। অনুরূপভাবে এটা -3, এটা -2, এই হিসাবটা আমরা পাবো। এই হলো ডি। এখন এফ ডি, এফ ডি বলতে 2 এবং -4 গুণ করব, তাহলে -8, এইভাবে গুণগুলি সহজ হয়ে যাবে যেহেতু আমরা একটু স্কেলিং করেছি। তারপরে হবে এফ, এফ ডি ড্যাশ, তো এফ ডি ড্যাশ স্কয়ার, অর্থাৎ ডি এর মানকে বর্গ করলে পজিটিভ, তাকে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে কত হয় ডি। ডি হলো আমাদের ডি প্রাইম হলো দেখো, ডি প্রাইম স্কয়ার 16, 16 কে 2 দ্বারা গুণ করলে হয় 32, আবার কিউব করলে হবে -64, -64 সাথে 2 দ্বারা গুণ করলে -128, অনুরূপভাবে 512 হবে আবার 2 দ্বারা গুণ করলে। এইভাবেই কিন্তু সবগুলি ডাটা পাওয়া গিয়েছে। তোমরা এই পদ্ধতিতে করে এটা মিলিয়ে নিবে যে স্যার যে দিয়েছে বই থেকে আসলে ডাটাটা ঠিক আছে কিনা। ফাইনালি যে কাজটা করবে, আমরা এই সবগুলো মিলানোর পরে আমাদের কাজ হলো আমরা এই ফর্মুলাতে মানগুলি বসাবো। ফর্মুলাতে মান বসালাম, বসিয়ে র মোমেন্টস গুলি বের করলাম। ডান পাশে আমরা দেখিয়েছি সেন্ট্রাল মোমেন্টগুলি, তারপরে আমরা কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করেছি, এখান থেকে কমেন্টস করেছি। ফাইন, কিন্তু আমাদের এই অঙ্কটা থেকে আমরা বের করব স্কিউনেস, মেজার্স অফ কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। আমরা তো কার্টোসিস বের করেছি মাত্র, স্কিউনেস কিন্তু আমাদের বাকি আছে। স্কিউনেস বের করার জন্য অনেকগুলা স্কেল আছে, অনেকগুলা মানদণ্ড আছে। সবগুলো মানদণ্ড থেকে আমি দুটি মানদণ্ড নিয়েছি। হ্যাঁ, তোমরা যদি বই পড়ো আরো দেখতে পাবে যে স্কিউনেসের অনেকগুলা মানদণ্ড আছে। এর মধ্যে অন্যতম মানদণ্ড হলো যা খুবই কাছাকাছি পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলা হয়, অর্থাৎ কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এটা একজন বিশিষ্ট পরিসংখ্যানবিদ পিয়ারসন, উনি অ্যানালাইসিস করে দেখতে পাইল যে 3 টাইমস অফ ডিফারেন্স বিটুইন মিন এন্ড মিডিয়ান, মিন এবং মিডিয়ানের বিয়োগফলকে 3 দ্বারা গুণ করে তাকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা কি পাবো, পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস পাবো। এটা এই কথাটা বলেছেন এই পিয়ারসন সাহেব, এটা পাবলিশ করেছে। আর মোমেন্ট বেস মেজার্স অফ স্কিউনেস আরেকটা ডেফিনিশন আছে। এতক্ষণ যে আমরা মোমেন্ট পড়েছি, সেই মোমেন্টস যদি বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে, যেহেতু আমরা
ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, সবগুলি মোমেন্ট আমরা বের করেছি। তাই আমরা এখানে μ3 বের করেছি, μ2 বের করেছি, আর এই জায়গায় বসিয়ে দিলে মোমেন্ট বেসড মেজার্স অফ স্কিউনেস পাবো। তার মানে দাঁড়াচ্ছে কি, আমি দুই প্রকারের স্কিউনেস নিয়ে আলোচনা করেছি। একটি স্কিউনেস হলো মোমেন্ট বেস মেজার্স অফ স্কিউনেস, বিটা 1 is equals to μ3 স্কয়ার বাই μ2 কিউব। আমাদের কিছুক্ষণ আগে যে অঙ্কটা আমরা করেছি, সেই অঙ্কে যদি আমরা এই μ2 দেখো, μ3 এর মান পেয়েছি 169 আর μ2 এর মান পেয়েছি 63.97। এই ক্যালকুলেশনের মধ্যে যদি আমরা বসিয়ে দেই, মোমেন্ট বেস স্কিউনেস পেয়ে যাব বিটা 1। আর যদি প্রশ্নে দেওয়া হয় পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করো, তাহলে কিন্তু তোমাদের জন্য আরো দুইটা আইটেম বের করতে হবে। কে কে বলতে পারবে কি কি বের করা লাগবে? যদি প্রশ্ন করা হয় পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করা, তাহলে আমরা তো মিন বের করেছি আগের অঙ্কে, কিন্তু আমাদের মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। জি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা মনে আছে? হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিছুই নাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা পুরোপুরি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিটা সাপোর্ট করে। আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছি, এই টেবিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এই টেবিল পুরোটুকুই সাপোর্ট করে। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি এই টেবিল থেকে। বাকি আছে কি মিডিয়ান। কেহ কি মিডিয়ানের ফর্মুলা মনে আছে? কারো মনে আছে? মিডিয়ানের ফর্মুলাটা লাগবে, মিডিয়ান ক্লাস লাগে। যেহেতু আমরা দেখো, আমি মিডিয়ানটা আলোচনা করে দিচ্ছি, এটা আগের ক্লাসগুলিতে পড়িয়েছিলাম। মিডিয়ান ক্লাস আমরা ধরে নিয়েছি এই ক্লাসটা হলো মিডিয়ান ক্লাস, অ্যাসিউমিং ক্লাস। অতএব এই ক্লাসের ফ্রিকোয়েন্সি লাগবে, আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ঘর করে নিতে হবে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য। যদি কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস আসে, তাহলে সিএফ বের করতে হবে। আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি যেহেতু লাগে, আর মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি লাগে। মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট হলো 20, এটা L1। এইভাবে আমরা মিডিয়ান ক্লাসের ফর্মুলাটাতে মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তোমরা যাদের কাছে খাতা কলম আছে, তোমরা কি এই অঙ্কটার মিডিয়ান কত হবে বের করতে পারবে? মনে আছে? দেখো তো। জি স্যার, পারবে? হ্যাঁ, অবশ্যই পারতে হবে। এটা তেমন কঠিন কিছু না, কারণ মিডিয়ান এর আগে আমি পড়িয়েছি। ওকে, তাহলে মিডিয়ান বের করে আমরা দুইভাবে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে পারি। একটা হলো পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, আর একটা হলো মোমেন্ট বেস স্কিউনেস। ঠিক আছে, সো আমরা এই দুই পদ্ধতি শিখে নিব। এবার আসো, আমাদের লেকচারের আজকে পর্যন্ত কাজ মোটামুটি শেষ। আমি কিন্তু ফাঁকি দিয়েছি, এগুলি করি নাই, কাজগুলি তোমাদের করতে হবে। ঠিক আছে, একটা অঙ্ক থেকে আমরা দেখো কি কি বের করতে পারি। আমরা যদি টালি করি, আমাদের যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা, এই অঙ্কটা থেকে যদি টালি করা হয়, আমরা কি কি বের করতে পারি দেখো। নাম্বার 1, এই অঙ্ক থেকে আমরা বের করতে পারি অ্যারিথমেটিক মিন। নাম্বার 2, জিওমেট্রিক মিন। নাম্বার 3, হারমোনিক মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কি মনে আছে? এই সবগুলি কিন্তু বের করতে পারি এতক্ষণ যা আলোচনা করেছি। তারপরে আমরা বের করতে পারি
র মোমেন্টস মিউ 1 ড্যাশ মিউ 2 ড্যাশ মিউ 3 ড্যাশ এগুলি 4টা। তারপরে বের করতে পারি সেন্ট্রাল মোমেন্ট মিউ 1 মিউ 2 মিউ 3 মিউ 4। তারপরে বের করতে পারি কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। তারপরে বের করতে পারি কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড অন মোমেন্টস, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড অন কার্ল পিয়ারসন। এই এতদিন পর্যন্ত যা পড়ালাম একটা অঙ্ক দিয়ে সবগুলি বের করা যাবে। কথা কি বুঝে আসছে? জি স্যার। এই একটি অঙ্ক দিয়ে এতদিন যা শিখিয়েছি, যত টাইটেল শিখিয়েছি ম্যাথমেটিক্যাল প্রবলেমের, সবগুলি বের করতে পারবে। তো আমাদের এই সবগুলো বের করার নলেজ রাখতে হবে। একটি হোমওয়ার্ক দিয়েছি, খেয়াল করে দেখো। তোমাদের এই কোর্সে অ্যাসাইনমেন্ট আছে 5 নাম্বার। আমি আবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের নাম্বার আছে 5। ঠিক আছে? ওই 5 নাম্বারের জন্য আমি 2টি অ্যাসাইনমেন্ট নিব, মিড টার্মের আগে একটা, মিড টার্মের পরে একটা। আর সেই অ্যাসাইনমেন্টটা হলো এই অঙ্কটা, হোমওয়ার্ক যে অঙ্কটা, এই অঙ্কটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে। এটা অ্যাসাইনমেন্ট 1 হিসাবে ট্রিট করব আমি। আমি আবার বলছি, আমাদের যে কোর্সের অ্যাসাইনমেন্ট আছে আমরা সুনির্ধারিত মার্কস দেই। মিড টার্ম খাতাও কিন্তু অ্যাসাইনমেন্ট, সেটা হলো মিড টার্মের অ্যাসাইনমেন্ট। ফাইনালের খাতা আরেকটা অ্যাসাইনমেন্ট, সেটা ফাইনালের খাতার অ্যাসাইনমেন্ট। আর শুধু অ্যাসাইনমেন্ট একটা আছে। ঠিক আছে? খাতা যখন লিখো তখন কিন্তু অনেক কিছু করো, অনেক থিওরি প্র্যাকটিক্যাল অঙ্ক করতে হয়, বাট এখানে অ্যাসাইনমেন্ট বলতে 2টি অ্যাসাইনমেন্ট, যে 5 নাম্বার অ্যাসাইনমেন্ট আছে তার করেসপন্ডিং 2.5 নাম্বার 2.5 এর এই অ্যাসাইনমেন্ট, আর ফাইনালে দিব একটি। এই 2টি অ্যাসাইনমেন্ট আমাদের অ্যাসাইনমেন্ট থেকে কালেক্ট করব নাম্বার। তো অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখো, আশা করি তোমরা পারবে, যেহেতু এতক্ষণ আমরা আলোচনা করেছি। ক্যালকুলেট ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস, যা আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করেছি, হয়ে গেল। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করবে দুই ভাবে, একটা হলো মোমেন্ট বেস আর একটা হলো কার্ল পিয়ারসন বেস। তার মানে কার্ল পিয়ারসন বেস বের করতে হলে তোমাকে অবশ্যই মিডিয়ান বের করতে হবে। ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে মিডিয়ান বের করার জন্য যা লাগে একটা কলাম এক্সটেন্ড করলে হয়ে যাবে। তারপরে বের করবে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস অর্থাৎ β2। তাহলে এই আইটেমসগুলি আমাদের একটি অঙ্ক দিয়ে করা সম্ভব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই সপ্তাহের মধ্যে আগামী সানডেতে তোমরা এটা সাবমিট করবে। ডেট অফ সাবমিশন আগামী সানডে। ঠিক আছে? সবাই মিলে করবে, সবারই একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। হোম অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টই, তোমার অবশ্যই হাতে তুলতে হবে। একজন করবে ঠিক আছে, সবাই হেল্প নিবে, মিলেমিশে করবে। এটা করতে গেলে তোমার অনেক এক্সপিরিয়েন্স হবে যে কিভাবে কিভাবে হয়েছে, কারণ অনেক কিছু এখানে আছে। ঠিক আছে? আমাদের সেন্ট্রাল মোমেন্টস গুলি বের করতে হলে র মোমেন্টস গুলি বের করা লাগে। আর র মোমেন্টস গুলি কিভাবে বের করতে হয় দুই পদ্ধতিতে দেখিয়েছি। একটি দেখিয়েছি বোর্ডে ডাইরেক্ট পদ্ধতি, আরেকটি দেখিয়েছি তোমার পাওয়ার পয়েন্ট স্লাইডে সংক্ষিপ্ত পদ্ধতি, যে কোনো ভাবে করতে পারো। আর এখানে যেহেতু মিডিয়ান লাগে, তাই মিডিয়ানের জন্য যা দরকার তা করে নিবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য যা দরকার তাও তোমাকে কমপ্লিট করতে হবে। তো আমরা মোটামুটি অনেকটুকু এগিয়ে গিয়েছি। এই ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স
স্ট্যাটিস্টিক্সের এই ফান্ডামেন্টাল জিনিসগুলো আজকে পর্যন্ত শেষ হচ্ছে। আগামী ক্লাসে আমরা এই ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্সের কিছু অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে আমাদের আগের প্যারামিটারসগুলি কাজে লাগবে। মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, মোমেন্ট বেস, স্কিউনেস, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস ইত্যাদি ইত্যাদি, এই টার্মসগুলি আমাদের কাজে লাগবে। সো আজকে পর্যন্ত আমরা বলতে পারি আমাদের যে লেখাপড়াটা হয়েছে, দিস ইজ আপ টু বেসিক অফ ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তবে তোমাদের কোর্সের নাম কিন্তু ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স না, তোমরা জানো। তোমাদের কোর্সের নাম হলো প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, তাই না? হ্যাঁ, তোমাদের কোর্সের নামটি হলো প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, সরি ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্সই, তবে একে ভাঙলে দুইটা পার্ট আসে। একটি পার্ট হলো প্রবাবিলিটি অফ স্ট্যাটিস্টিক্স, আর একটি পার্ট হলো ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স। যাই হোক, যতটুকু আলোচনা করেছি আশা করি মনোযোগ দিয়ে শুনবে, আর আমি তোমাদের এটার রেকর্ডিং কপিটা ইনশাল্লাহ পাঠিয়ে দিব।